সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি 2 এক্সপেরিমেন্ট 3 তে সবাই দেখতে পাচ্ছ মনে হয়। একটু একজন জানাবে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। জাহাঙ্গীর, এভরিথিং ওকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। আপনি আমরা শুরু করি তাহলে। আমাদের যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে আজকে যে এক্সপেরিমেন্টটা আমরা দেখব, সবাই আনইউজুয়ালি মাইক্রোফোনগুলি মিউট করে রাখি। যদি কোনো প্রয়োজন হয় অন করে কথা বলবো, হ্যাঁ? ওকে। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডাইং অফ কটন ফেব্রিক উইথ সালফার ডাই। হয়তো আমরা থিওরি পড়েছি অথবা পড়িনি। প্রথমে যদি আমরা একটু আসি যে সংজ্ঞায়, যে সালফার এবং যেটা থিওরিতে বিশেষ করে ডাইং মেকানিজমটাতে, তাহলে একটু আলোচনা করা যাক। যে বলা হচ্ছে যে সালফার ডাইস আর কমপ্লেক্স হেটারোসাইক্লিক molecules mixture of forming melting or boiling organic compounds containing amino nitro groups with an polysulfite and sulfur। এটা সংমিশ্রণে তৈরি করা হয়। তো এটা নিয়ে একটা কথিত কথা আছে যে সালফার ডাইটা যখন আবিষ্কার হয় তখন আসলে ওই কাঠের গুঁড়া, মনে করো যে সালফার ছিল একটা কন্টেইনারে, সেখান থেকে কিছু সালফার লিক হয়ে পড়ে যাচ্ছে। তো সেই সালফারটা যেহেতু পড়ে যাচ্ছে সেটাকে রক্ষা করার জন্য একটা ন্যাকড়া, কটনের ন্যাকড়া গুজে দেওয়া হয়। তো সেই কটনের ন্যাকড়াটা আবার কাঠের গুঁড়ার সাথে, কাঠের গুঁড়ায় লেগে যায় বা পড়ে যায়, যার কারণে সেখানে কটনের গায়ে তখন স্টেইনিং পড়ে, অর্থাৎ কালার হয়, লেগে যায়। তখন থেকেই আসলে তখন দেখা হলো যে কেন কালারটা আসলো বা কিভাবে এই স্টেইনিং দাগটা পড়লো, তখন থেকেই উৎপত্তি। সেজন্য সালফার ডাইসের প্রধান উপাদান হচ্ছে সালফার। So sulfur dyes are called all contain sulfur linkage with their molecules. Sulfur dyes are highly colored water insoluble compounds. প্রথমত আজকে আমরা ওয়াটার ইনসলিবল ডাই সম্পর্কে পড়তে যাচ্ছি, and they have converted into water soluble with substance from licoform before application of textile materials. তাহলে সালফার ডাই একটা আমাদের ইনসলিবল ডাই, তাহলে সেটা আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালে কিভাবে অ্যাপ্লাই করব? লিউকো করে, অর্থাৎ সলিবল করে। So this conversion carried out by treatment of reducing agent দিয়ে করব, like dilute aqueous sodium sulfite. Since leucosulfur dye is substantive to cellulose material, যখন ইনসলিবল থেকে সলিবল করে ফেলবো তখন কিন্তু সেটা সেলুলোজের প্রতি অ্যাফিনিটি শো করবে। They are absorbed on the fiber surface and they are converted original water insoluble form of the dye oxidation. This oxidation is carried out by airing, aeration, and using an oxidation like sodium dichromate, reducing agent converted S into the SH group and sulfur linkage. And inside material thiazole and groups are oxidized and converted into original dye. বোঝা যাচ্ছে না তাই না? আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, প্রথমত আমাদের সালফার ডাইটি ওয়াটার ইনসলিবল ডাই, এবং কিভাবে? এভাবে থাকে, অর্থাৎ সালফার হচ্ছে মূল উপাদান। এটাকে যখন রিডিউসিং এজেন্ট যেমন সোডিয়াম সালফাইড দিয়ে ট্রিটমেন্ট করব, তখন সেটা এরকম সালফারটা ভেঙে SH, অর্থাৎ পানি যুক্ত হলে সেটা কি সলিউবল হলো। সলিউবল হলে তখন সেটা ফেব্রিকের প্রতি, অর্থাৎ সেলুলোজের প্রতি আকর্ষণ দেখাবে বা আকর্ষণ বোধ করবে এবং ডাইং করা সম্ভব হবে। তারপর এই সলিউবল ডাইসটা দিয়ে আমরা কি করব? ডাইং করব ফেব্রিকটা। ডাইং করার পর কি করব? এই ফেব্রিক স্যাম্পলটাকে আবার ইনসলিবলে কনভার্ট করতে হবে। কিভাবে? এই যে ডাইং করার পর এই স্যাম্পলটাকে আমরা কি করব? অক্সিডেশন করব, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিডেশন করব। অক্সিডেশন করলে কি ডাইটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে ঘটনাটা কি ছিল? ইনসলিবল ছিল, সেটাকে সলিবল করে ফেব্রিকের ভিতরে ঢুকালাম, তারপর ফেব্রিকের ভিতরে ইনসলিবল করে দিলাম, অর্থাৎ সে আগের অবস্থায় ফিরে গেল। তার জন্য এই মেকানিজমের জন্য তাহলে ফাইবারটার ডাই, এটা যদি ডাই হয়, এটা প্রথমে লিকুইড হলো, তারপর সেটা ফাইবারের ভিতরে প্রবেশ করলো, ফাইবারের ভিতরে প্রবেশ করার পর সেটাকে আবার ইনসলিবল করে দেওয়া হলো। তাহলে ফাইবারের ভিতর থেকে বেরোনোর ক্ষমতা তার নাই যতক্ষণ পর্যন্ত না এটা সলিউবল হচ্ছে। সলিউবল হলেই কেবলমাত্র এটা বেরোতে পারে, আদারওয়াইজ পারে না। এই কারণে সালফার ডাইসের ফাস্টেস্ট প্রপার্টিস গুলো ভালো, যেমন কালার উঠে আসে না ইত্যাদি। ওকে, তো আজকে এটাই আমরা পড়বো যে সালফার ডাই তাহলে ফাইবারের সাথে একটা ট্রাপিং হয়ে গেল, যেমন পলিস্টার ডাইসের মতো। একটু দেখি আমরা কিভাবে ডাইং করছি, বা ডাইং মেকানিজমটা তো আমরা জানলাম, ডাইংটা কিভাবে করা হয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে টু লার্ন
about the sulfur dyeing mechanism of cotton, to know cotton dyeing procedure with sulfur dye. Okay. কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল থার্মোমিটার, স্যাম্পল ডাইং মেশিন, পট, এই নরমালি যেগুলো লাগে গ্লাসওয়্যার আমাদের ডাইং এর জন্য। এরপর আসবো আমরা হিসাবে। আশা করি তোমরা এতদিনে হিসাবগুলো ক্লিয়ার হয়েছো, বা কোনো সমস্যা আছে কিনা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জানাবো আমাকে। আমাদের স্যাম্পল ওয়েট 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম ইত্যাদি হতে পারে। Dyes percentage 3% on the weight of the fabric. Sodium sulfite 10 gram per liter. Labeling agent 1 gram per liter. Whiting agent, labeling agent, sequestering agent, Globar salt, dye excision এর জন্য, soda ash fixation এর জন্য, যদিও সেটা পরবর্তীতে আমরা ইনসলিবল করে দেই। টেম্পারেচার 95 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, হাওয়ার র্যাক থেকে, and 1:20। যেহেতু সোডা অ্যাশ দিচ্ছি তাহলে পিএইচটা কত হবে? 11 থেকে 10 থেকে 11 বা 12। ওকে, এই ছিল আমার সিম্পল রেসিপি। এখন যদি আমরা ক্যালকুলেশনে যাই, এখানে আমি ক্যালকুলেশনটা করে দেওয়ার চেষ্টা করেছি। টোটাল লিকুইড রেশিও আমাদের কত? তাহলে হবে ফেব্রিক ওয়েট গুণিতু এল। আমাদের m/l কে তো 1:20, তাহলে 5 গুণন 20, টোটাল 100 মিলি। এই টোটাল লিকুইড রেশিও ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে? লিকুইড রেশিও ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে? ওকে, আমাদের সবসময় কি এখানে সূত্রটা হচ্ছে ফেব্রিক ওয়েট গুণন লিকুইড। m/l মানে কি? মানে কতটুকু ম্যাটেরিয়ালের জন্য কতটুকু পানি নিব। তাহলে আমার স্যাম্পল ওয়েট কত? ফেব্রিক ওয়েট কত? 5 গ্রাম। এখানে লিকুইড কত? 20। তাহলে 5 20 100। এটা চেঞ্জ করে দেই। m/l যদি বলা হয় এরকম 1:50 বা 30, 1:30 হলে তখন কত হবে? 5 ফেব্রিক ওয়েট গুণন লিকুইড কত? 30, টোটাল 150 মিলি। আবার যদি এরকম বলা হয় m/l 1:50, তখন কত হবে? 5 × 50 = 250 মিলি। ক্লিয়ার? এইভাবে এটা যদি 200 কেজিও হয়, 500 কেজি হয়, কোনো সমস্যা নেই, সবগুলোই একইভাবে হবে। তোমার যদি একটা 500 কেজির ব্যাচও থাকে তাহলে কি হবে? 500 কেজি গুণন 20 সমান কত? 3টা শূন্য আছে, আরেকটা শূন্য বেড়ে যাবে। ক্লিয়ার? এখানে ক্লিয়ার সবাই? নাও ডাইস পার্সেন্টেজ 3 কিভাবে মেজার করব? 3% কার? এখানে লিখে দেওয়া উচিত ছিল অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক, অর্থাৎ ফেব্রিকের ওজনের 3%। কিভাবে বের করব? ফেব্রিক ওজন গুণন পার্সেন্টেজ। ফেব্রিক ওজন কত? এটা হবে কি? ফেব্রিক ওজন, ফেব্রিক ওয়েট গুণন পার্সেন্টেজ। ফেব্রিক ওয়েট কত? 5 গ্রাম, পার্সেন্টেজ কত? 3। তাহলে 300 পার্সেন্টেজটাকে উঠাই দিলে, তাই না? তাহলে কত? 100, 3 5 15, তাহলে কত হয়? 0.15। কত আসবে? আমার হিসাব কি ঠিক আছে? হ্যাঁ, কই কথা বলে না কেন? ঠিক আছে স্যার। ওকে, এখন এখানে যদি বলে 4%, 5%, 10%, কোনো সমস্যা নাই। 5 গুণন না স্যার 10/100, ঠিক আছে? জি স্যার। ডাইস পার্সেন্টেজ বের করতে আর কোনো সমস্যা হবে না তো? পরে কিন্তু আর এগুলো আমি রিভিউ করব না বা বলবো না, এক কথা বারবার। ওকে, তাহলে কতটুকু হলো? 1.5 গ্রাম।
এবার একইভাবে আমি যদি সোডিয়াম সালফাইড বের করি, সোডিয়াম সালফাইড আমার কত গ্রাম? তার আগে ডাইসের একটু ইয়েটা শেষ করে নেই, যে 0.15 গ্রামকে আমরা মাপতে পারবো? মাপতে পারবো না। সেজন্য আমরা কি করব? স্টক সলিউশন করব। স্টক সলিউশন করার জন্য কতটুকুতে করব আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। যে স্টক সলিউশন কি করছি, যে 101% স্টক সলিউশন যদি হয় তাহলে 100 মিলি ওয়াটারে আমি 1 গ্রাম ডাই দিয়েছি, তাহলে প্রতি মিলি ওয়াটারে ডাইয়ের পরিমাণ 0.01 গ্রাম। আমার লাগবে কত? 0.15 গ্রাম। তাহলে রিকোয়ার্ড ডাই 0.15 গ্রাম। রিকোয়ার্ড সলিউশন এখান থেকে তাহলে কতটুকু নিব? 15 মিলি নিলে এটা হয় আমার, তাই না? 0.15 15 মিলি নিলে আসে, তাহলে সেখান থেকে আমি 15 মিলি নিব। একইভাবে এখানে আমার কি আছে? সোডিয়াম সালফাইড 10 গ্রাম পার লিটার, 10 গ্রাম পার লিটার। তাহলে সোডিয়াম সালফাইডের হিসাবটা কি? 10 গ্রাম পার লিটার। দেখো, এই কথা বলো না। আমার 100 মিলিতে 1000 মিলিতে কতটুকু আছে? 10 গ্রাম। অতএব 1 মিলিতে আছে 10/1000। আমাদের পানি কতটুকু? টোটাল লিকুইড কতটুকু? 100 না? অতএব 100 মিলিতে আছে কত হবে? 10/100/1000, মানে 10 গুণন 100/1000, মানে কি 1000 1000 1000 1000 সমান সমান 1, তাহলে কতটুকু? 1 গ্রাম। এটা মাপাই যাবে, সো এটার জন্য স্টক সলিউশন করার দরকার নাই। একইভাবে ওয়েটিং এজেন্ট, কতটুকু ওয়েটিং এজেন্ট? 1 গ্রাম পার লিটার, মানে কি 1000 এ আছে 1, একে কত তাহলে? 1/1000। অতএব 100 মিলি আমাদের টোটাল লিকুইড, 100তে কত? তাহলে কি 1 গুণন 100/1000 সমান কত আসে? 0.1 গ্রাম। এই 0.1 গ্রামের আমাদের স্টক সলিউশন করতে হবে। কি করছি আমরা? যেহেতু 1% সবগুলোর এক ক্ষেত্রে একই দেখিয়ে দিয়েছি। 1% স্টক সলিউশন কি করছি? 1 গ্রাম ডিজলভ করছি, তাহলে 1 মিলি সমান কতটুকু থাকলো? 0.001 গ্রাম। তাহলে এখান থেকে কয় মিলি নিব? এখান থেকে যদি আমি 10 মিলি নেই তাহলে কি আমার 0.01টা মেলে, তাই না? তাহলে আমি ওয়েটিং এজেন্ট নিব 10 মিলি। একইভাবে লেভেলিং এজেন্ট 10 মিলি, সিকুয়েস্টারিং এজেন্ট 10 মিলি। ঠিক আছে? তারপর আমরা কি করব? যে গ্লোবাল সল্টের হিসাবটা করব। একইভাবে 10 গুণন 100/1000 1, এটার মতোই। ঠিক আছে? তারপর সোডা অ্যাশের পরিমাণ বের করব 5 গ্রাম পার লিটার। তাহলে সোডা অ্যাশ, হ্যালো ক্লাসে আসি, পরে কথা বলি। সোডা অ্যাশের পরিমাণ বের করব কিভাবে? একইভাবে সোডা অ্যাশের হিসাবটা দেখাচ্ছি নিচে। দেখো, সোডা অ্যাশের গ্রাম হিসাবটা কি? 5 ইন্টু 5 গ্রাম পার লিটার, মানে 1000 মিলিতে আছে 5 গ্রাম। তাহলে 100 মিলিতে জন্য কতটুকু সোডা অ্যাশ আসবে? তাহলে 5 গুণন 100/1000, 0.5 গ্রাম। তো 0.5 গ্রাম মাপা যায়, তারপরও 0.5 গ্রামের জন্য স্টক সলিউশন করে দিয়েছি এখানে আমি। 5% স্টক সলিউশন, 100 মিলিতে 5 গ্রাম ডিজলভ করব, তাহলে 1 মিলিতে 0.05 গ্রাম থাকবে। তাহলে এখান থেকে কতটুকু নিব? 10 মিলি নিলে সেটা 0.5 গ্রাম আমার মিট করছে। ওকে, তাহলে এখন টোটাল লিকুইড কত হলো? ডাই 10 গ্রাম, সিকুয়েস্টারিং, ওয়েটিং, লেভেলিং 10 এবং সোডা অ্যাশের 10, 55 মিলি। বাকি থাকলো কত? 45 মিলি। তাহলে বাকিটা কি নিব? পানি। তাহলে 55 প্লাস 45, টোটাল 100 মিলি। ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আসি প্রসেস কার্ভ। দেখো, এখানে অনেক ভাবে বলা যেতে পারে, তুমি যেভাবে বলবা প্রসেস কার্ভটা তোমার সেভাবেই হবে, কোনো সমস্যা নাই। এখন এটা একটু আর একটু উপরে উঠবে, এটা তো আমার আঁকানো না, এই জন্য একটু এরকম হয়েছে। আমি ড্র করে দেবো আজকে, সমস্যা নেই। তো তার আগে একটু প্রসেসটা জেনে আসি।
প্রসেস কার্ভের আগে। তো আমাদের যেহেতু এটা ইনসলিবল ডাই, তাহলে সেটাকে কি করতে হয়, আমাদের রিডাকশন করতে হয়। ইনসলিবল ডাই দিয়ে তো আর আমরা ডাইং করতে পারবো না, তাহলে সেটাকে আমরা কি করতে হবে, প্রথমে সলিবল করতে হবে, তাই না? সলিবল হলেই না সেটা ফাইবারের গায়ে লাগবে। তাহলে সলিবলের জন্য আমরা কি ইউজ করব, সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড কত গ্রাম, 10 গ্রাম পার লিটার সোডিয়াম সালফাইড ইউজ করব। দেখো, সোডিয়াম সালফাইড ইউজ করে আমরা এটাকে এক বাতে করতে পারি অথবা ভিন্ন বাতেও করতে পারি। এক বাতে যদি করি তাহলে প্রথমে ডাইটাকে সোডিয়াম সালফাইড দিয়ে ইনসলিবল ডাইটাকে সলিবল করে নিতে হবে। সেজন্য কি বলছে যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সোডিয়াম সালফাইড এন্ড insoluble dyes are boiled at 100 degree centigrade for 10 to 15 minutes and make it soluble. আমাদের যে ডাইস আছে সেই পরিমাণ ডাইস এবং সোডিয়াম সালফাইড একসাথে নিয়ে আমরা বয়েল করব। বয়েল করে ইনসলিবল ডাইটাকে কি করব, সলিবল অর্থাৎ ব্যবহার উপযোগী করব। ওকে, তারপরে আমাদের যে আদার্স এক্সিলারিস কেমিক্যালস আছে এবং ফেব্রিক আছে সেটা দিয়ে স্যাম্পলটাকে 100 ডিগ্রি বা 90 বা 100 ডিগ্রিতে কতক্ষণ চালাবো, এই 60 মিনিটের মতো চালাবো। এর মাঝখানে সল্ট এবং সোডা আমরা ডোজিং করে অ্যাড করতে পারি, অথবা যদি চাই একবারে অ্যাড করব, যে প্রথমে একবারে দিয়ে দিব তাহলে করতে পারি। যখন আমরা কমার্শিয়াল ডাইং করে থাকি তখন আমরা ভাগে ভাগে করে থাকি। তো মোটামুটি আমরা করলাম, ডাইং করলাম 100 মিনিট, তারপর সেটাকে 70 ডিগ্রিতে নামাবো। নামানোর পর একটা ওয়াশ দিয়ে দিব। ওয়াশ দেওয়ার কারণটা হচ্ছে বাইরের যে ইয়েগুলো আছে সেগুলো চলে যাবে, যেটা ফিক্সেশন হয়েছে ভিতরে সেটা তো হয়েছে। এরপর কোশ্চেন হচ্ছে, ডাইং করার পর ওয়াশ দিলাম, আনফিক্সড ডাইগুলো চলে গেল। এখন এই ফিক্সেশন কিন্তু ফাইনাল নয়, তো আমরা কি করব, এখন এই ডাইটাকে ইনসলিবল ডাই যেটা ফাইবারের ভিতরে প্রবেশ করেছে সেই ইনসলিবল ডাইটাকে আবার কনভার্ট করব কি, ওয়াটার সলিবল বানিয়েছি সেটাকে আবার ওয়াটার ইনসলিবল করব। তো এখানে যেটা হচ্ছে, অক্সিজেন দ্বারা ট্রিটমেন্ট করলে সেটা জারিত হয়ে কি হবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে, ইনসলিবল ডাইসে ফিরে আসবে। তো বাতাসে রাখলেও হবে, কিন্তু বাতাসের অক্সিজেন কোথায় কিরকম হবে না হবে সেজন্য আমরা এজেন্ট দিয়ে কাজ করব। তো অক্সিডাইজিং এজেন্ট বলা হচ্ছে যে after dyeing, the reduced water soluble form of the dye should make insoluble by oxidation to fix the fabric permanently. For oxidation, we may use potassium dichromate, acetic acid, sodium perborate, NaNA2, etc. তো আমরা যদি এখানে দেখি যে সোডিয়াম পারবোরেটের একটা রেসিপি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি, 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, টেম্পারেচার 50 ডিগ্রি, টাইম 20 মিনিট মতো ঘোরালেই এটা ডাইটা ইনসলিবল ডাই, সলিবল ডাইটা আবার ইনসলিবল হবে। তাহলে কি কি করলাম, প্রথমে সলিবল ডাই এবং রিডিউসিং এজেন্ট দিয়ে সলিবল করলাম। সলিবল করার পর বাকি অক্সিলারি কেমিক্যাল, ফেব্রিক, সোডা, সল্ট দিয়ে ডাইং করলাম। ডাইং করার পর আবার একটা ওয়াশ দিলাম, তারপর সেটাকে আবার কি করলাম, অক্সিডেশন করলাম, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। ওকে, এরপরেও আফটার ট্রিটমেন্ট করা যেতে পারে, যে যাতে লাইট ফাস্টনেস প্রপার্টিস এগুলো তো এমনিতেই ভালো। বলা হচ্ছে যে light fastness properties of sulfur dye is generally good but improved by after treatment with certain metallic acid. And thus treatment copper sulfate and acetic acid in presence of potassium dichromate improve the light fastness. তো লাইট ফাস্টনেসটাকে ইমপ্রুভ করার জন্য যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড এবং কপার সালফেট দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে একটু ভালো হয়, কারণ এটা আরো একটু কমপ্লেক্স গঠন করে, তখন লাইট ফাস্টনেসটাও ভালো হয়ে থাকে সাধারণত। এখানে একটা রেসিপি দেওয়া আছে আমাদের আফটার ট্রিটমেন্টের জন্য, সেটা হচ্ছে যে কতটুকু আমরা যদি একটু দেখি যে কপার সলিউশন 1 to 2% অন দ্য ওয়েট অফ দ্য গুডস কতটুকু, তাহলে 5 গ্রামের জন্য 2% ধরে যতটুকু আসে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে টেম্পারেচার করে আমরা ডাইং করব। এখন যদি ডাইং কার্ভটা আঁকাই, এখানে একটা ডাইং কার্ভ আঁকানো আছে, দেখো আমরা সোডা অ্যাশ প্রথমে দিতে পারি নাও পারি, আমি নিচের দিকে একটু আঁকাচ্ছি, হ্যাঁ এখানেই হবে। ওকে, এটা আমার প্রথমে আমি কি করছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড 50, এটা হচ্ছে 30, এপাশে হচ্ছে টাইম, এপাশে হচ্ছে টেম্পারেচার, ডান।
তাহলে কি হবে, প্রথমে 30 থেকে আমরা 5 মিনিট ঘোরাবো। কি কি দিয়ে? ওয়াটার, সোডা অ্যাশ প্লাস ডাই ঘুরিয়ে 30 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাবো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 30 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাতে প্রায় 70 মিনিট। 2 ডিগ্রি করে উঠালে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট উঠালে 35 মিনিটের মতো লাগে। এখানে 10-15 মিনিট বয়েল করব। ওকে, বয়েল করার পর আবার ডাউনওয়ার্ড করব বা ডাউনওয়ার্ড নাও করতে পারি, এটা একটা সিস্টেম। অথবা আমরা চাইলে কি করতে পারি, ফেব্রিক না দিয়ে বা সবকিছু দিয়েই 100 টেম্পারেচার উঠাতে পারি একবারে। এখান থেকে যদি 50 বলে নেই, সবকিছু কেমিক্যাল দিয়ে 100-এ উঠালে সেখানে কি হবে, স্যাম্পলটা হলো আমার যে ডাইটা সেটা ইনসলিবল থেকে সলিবল হলো এবং একই সাথে ফেব্রিকে ডিপোজিট হলো। তারপর 50 বা 70-এ নামিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের আফটার ট্রিটমেন্ট রয়েছে, আমাদের অক্সিডেশন রয়েছে। অক্সিডেশন 50 ডিগ্রিতে অক্সিডেশন কেমিক্যাল দিয়ে অক্সিডেশন করে দিলাম। চাইলে আফটার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, নাও যেতে পারে। এই ছিল আমাদের প্রসেস কার্ভ। তো প্রসেস কার্ভটা নিজের মতো করে আঁকাবা। এখানে যেটা দেওয়া আছে একটু 100 ডিগ্রি দেখাবা। ওকে, সমস্যাগুলি কি কি? যেহেতু এটার অক্সিজেন যদি বাইরে থেকে পায় তাহলে আমাদের আনইভেন টা দেখা দিবে, কারণ দেখা যাবে যে কোথাও অক্সিডেশন হয়েছে কোথাও হয়নি, সেজন্য ভেরি কেয়ারফুল। এটা বাতাসে রাখলে এরকম অবস্থার সৃষ্টি হবে, সেজন্য সাথে সাথেই বা ওই বাতেই আমরা ডিঅক্সিডেশনটা করে ফেলবো। অ্যান্ড বলা হচ্ছে গ্রেট কেয়ার শুড বি টেকেন ডিউরিং দ্য রিডাকশন প্রসেস বিকজ দেয়ার রিডাকশন শুড বি অ্যালো দ্য অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য ফাইবার। সো এস এ রেজাল্ট, প্রথমে যে রিডাকশনটা সেটা ভালো করে করতে হবে। সেটা যদি রিডাকশনটা ভালো মতো না হয় তাহলে দেখবা যে ইনসলিবল ডাইগুলা ভেসে বেড়াচ্ছে বা ফাইবারের এদিক সেদিক লেগে আছে, পরবর্তীতে সেগুলো ফাস্টনেসে বা এই ঝামেলাগুলো করবে। কনক্লুশন এন্ড রিমার্কস, সো ফাস্টেস্ট প্রপার্টিস খুবই ভালো এই, এবং অনেক সহজ, কিন্তু সেই সাথে যেটা হয় যে টেন্ডারিং এবং ব্রেঞ্জিনেস বা শেড প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তো এই ছিল আজকে আমাদের সালফার ডাই দিয়ে সেলুলোজ ডাইং এর যে মূল কথাবার্তা। তো সিম্পলি যদি আমি আবার বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইনসলিবল ডাইকে আমরা সলিবলাইজিং কেমিক্যাল অর্থাৎ রিডিউসিং কেমিক্যাল দিয়ে প্রথমে কেমিক্যাল করে নেই, তারপর সেটাকে 100 ডিগ্রিতে অক্সিলারিজ কেমিক্যাল সহ ডাইং করি। ডাইং করার পর আমরা কি করি, সেটাকে আবার রিঅক্সিডেশন করে, অর্থাৎ আগে যেটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেই এবং শেষে আফটার ট্রিটমেন্ট করতে চাইলে করতে পারি। তো এই হলো টোটাল কথাবার্তা। তো এটার ডাইং চার্টটা কিভাবে হবে সেটা তোমরা চিন্তা করে আঁকিয়ে আমাকে সামনের দিন আবার একটু দেখাবা, দেখি তোমরা কিভাবে চিন্তা করছো। ওকে, যদি কোনো প্রবলেম থাকে কথা বলতে পারি, আমরা মাইক্রোফোনগুলি অন করতে পারি। এই টপিকস রিলেটেড, এক্সপেরিমেন্ট রিলেটেড, এর পরের কথা আমরা পরে বলবো। এই রিলেটেড কোনো আস্কিং আছে কিনা সবার? এভরিওয়ান? স্যার সালফার ডাইটা কি ডেনিমে বেশি করা হয়? হ্যাঁ, ডেনিমে বেশি করা হয়। ডেনিমে ভ্যাট ডেনিম সালফার, ফেব্রিকে ভ্যাট সালফার এগুলো বেশি করা হয়। স্যার এটা কি বল ওয়ার্পিং প্রসেসের মাধ্যমে করা হয়? করা হয়। এটা স্যার ওভেনের এটা কি ক্ষেত্রে, বল ওয়ার্পিং হ্যাঁ হ্যাঁ ইসের করা হয়, প্রসেসের মাধ্যমে করা করা হয়? হয় যদি ওভেনের ক্ষেত্রে হয়, করা হয়। আর কিছু? আর কোনো জিজ্ঞাসা? এটা থিওরি পড়েছো? হ্যালো? না স্যার এখনো পড়া হয়নি স্যার। এখনো এটা থিওরি পড়া হয়নি, তাহলে ল্যাব আগে গেলে তো বিপদ। জি স্যার, আমরা রিঅ্যাক্টিভ ডাই ডাই সম্পর্কে আজকে জানছি। এখনো রিয়েক্টিভই আছো? আচ্ছা, রিঅ্যাক্টিভে স্যার ওই যে আছে কঙ্কাল স্কোলেস নাকি একটা, ওইটার বিক্রিয়া সম্পর্কে স্যার বোঝাইছে।
আচ্ছা যাই হোক, শেষ করো আস্তে আস্তে। তো এটা নিয়ে আর যদি কোনো কথা না থাকে তাহলে আমরা পরে কথা বলি।